শিক্ষার্থীগণ, গতকালকে যে ক্লাসটি হয়েছিল 1971 উপন্যাস, তো তোমাদের বাংলা সহপাঠ বইয়ের, তো এখানে আমি 7 পর্বের এখান থেকে আলোচনা করেছিলাম। ওই যে মীর আলী যখন চা খাইতে চায়, অনুফা এক বাটি চা দিয়ে, জামবাটি দিয়ে এক বাটি চা দিয়ে গেল। হ্যাঁ, আমরা সে পর্যন্ত পড়েছিলাম। তো এখান থেকে অনুফাকে একটা সুন্দর সুন্দর কথা বলতে ইচ্ছা করেছিল তার, কিন্তু মীর আলির জানা ছিল না তাকে কিভাবে কথা বলবে। এ পর্যন্ত ছিল। মুড়ি চায়ের মধ্যে ভিজাইয়া চামচ দিয়ে খান, চামচ দিতেছি। অনুফা তাকে বলল যে চায়ে ভিজাইয়া খান, মুড়ি তো চাবাইতে পারে না, তো চামচ দিতেছি। মীর আলি অনুফার প্রতি বড় মমতা বোধ করল। সংসারে আয় উন্নতি যা হচ্ছে এই মেয়েটির কারণেই হচ্ছে। ঘরে এখন চামচ আছে, নতুন সাইকেল আছে। গত বছর বৌদি তাকে লেপ বানিয়ে দিয়েছে। বলতে গেলে গত শীতে কোন দিকে গিয়েছে বুঝতেই পারা যায়নি। মানে আগের চেয়ে অর্থনৈতিক অবস্থার অনেক উন্নতি হয়েছে এই মেয়েটির কারণে। এই জন্যে কি মেয়েটির প্রতি তার বড়ই মমতা বোধ অনুভব হলো, যে এর আগে ঘরে চামচ ছিল না চা খাওয়ার মতো, তারপরে হচ্ছে যে শরীরে দেওয়ার মতো লেপ ছিল না, সাইকেল ছিল না। তো অনুফা আসার পরে এই জিনিসগুলো হয়েছে। সে ভাবতেছে এই মেয়েটা হয়তো লক্ষ্মী, হ্যাঁ লক্ষ্মী মেয়ে। অথচ বৌদিকে বিয়ে করানোর আগে কি হাল ছিল সংসারে। সব ভাগ্য, এক একজনের এক এক রকম ভাগ্য। অনুফা এই সংসারে ভাগ্য নিয়ে এসেছে। মীর আলি ভাবতে চেষ্টা করলো, অনুফা এ বাড়িতে আসার পর তারা কি কখনো একবেলা না খেয়ে থেকেছে? না, নীলগঞ্জে এরকম ভাগ্য কয়জনের আছে, অথচ কত ঝামেলা বদির বিয়েতে। তো এখানে ভাবতেছে যে আমরা এই বদির বিয়ের পরে কোনো দিনও কি একবেলা না খেয়ে থেকেছিলাম? না, আমরা থাকিনি। কত ভাগ্য আমাদের, হ্যাঁ। অথচ বদির বিয়ের আগে আমরা কত না খেয়েছিলাম, এইসব অনেক কিছু ভাবতেছে। বুড়ো মানুষ তো, ভাবনার তো অনেক কিছুই আছে। তো ভাবতেছে, এবং পরে ভাবতেছে যে এরকম নীলগঞ্জে কি কেউ আছে যে আমাদের মতো একবেলা না খেয়ে থেকেছে? হ্যাঁ, শেষ মুহূর্তে বৌদির বিয়ে কি হলো, এরকম ভাগ্য কয়জনের আছে সে ভাবতেছে। অথচ কত ঝামেলা বৌদির বিয়েতে। শেষ মুহূর্তে বিয়ে ভেঙে যাওয়ার অবস্থা। বৌদির মামা বলল এই মেয়ের মা নেই, জামাইয়ের কোনো আদর হইতো না। কথা খুবই সত্য। অর্থাৎ বৌদির মামার ইচ্ছে ছিল না, বলেছিল যে কার অনুফার মা নেই, জামাই গেলে তার আদর যত্ন হবে না, ওখানে বিয়ে হবে না। কথাটা খুব সত্য, কিন্তু বিয়ের কথা ঠিকঠাক হবার পর বিয়ে ভেঙে দেওয়াটা ঠিক না। বৌদির বিয়ে যখন ঠিক হয়ে গেছে, তো ওখানে আর বিয়েটা ভাঙতে পারলো না। মনে খুঁতখুঁতানি নিয়ে সে ছেলে নিয়ে গেল। কি ঝড় বিয়ে রাত্রে, লণ্ডভণ্ড অবস্থা। দুপুর রাতে ছেলে বউ নিয়ে বাড়ি ফিরে দেখলো ঝড়ে গ্রামে কারো কোনো ক্ষতি হয়নি, শুধু তার ঘরটি পড়ে গেছে। কি অলক্ষণ! অথচ যেদিন বিয়ে হয় বদির, হ্যাঁ, সব লণ্ডভণ্ড হয়ে গেছে। সব লণ্ডভণ্ড কী কারণে হয়েছে? ঝড় বৃষ্টিতে। গ্রামে কারো কোনো ক্ষতি হয়নি, বদির ঘরটাই ক্ষতি হয়েছে বিয়ের দিন। তো এটা একটা অলক্ষণের কথা। তো এখন সেই দিনে সে অলক্ষণের কথা আজকে সে বসে ভাবতেছে যে আমরা যদি সেই দিনের কথাটা ভাবি, তো দেখা যায় কুলক্ষী মেয়ের কথা। কিন্তু আজকে আমার ঘরে কি হয়েছে, চামচ হয়েছে, লেপ হয়েছে, সাইকেল হয়েছে, সব কিছু এই মেয়েটির জন্য। মেয়েটা করছে বিধায় কি হয়েছে, হ্যাঁ, এগুলো অবদান হচ্ছে মেয়েটির জন্য। আচ্ছা, দাদা চা দাও, পুলাপান মাইনষের চা খাওয়ার নাই। অর্থাৎ এইখানে যে পরিবাণু কী চায়, চা চাইতেছে। চা দাও, চা দাদা, চা দাও দাদা। মীর আলি হাঁক দিল, বৌমা আর একটা বাটি দাও। ওই সময় এক ঝাঁক গুলি হলো। হালকা মেশিন গানের কানে তালা ধরল। ক্যাট ক্যাট শব্দ। পরিবাণু আকাশ ফাটিয়ে কাঁদতে লাগলো। মীর আলি উঠে দাঁড়াতে গিয়ে চায়ের বাটি উল্টে ফেলল পরিবাণু। চা খাওয়াও আর হলো না। কেন? যখন এই মেশিন গানের শব্দ কানে কটকট করে লাগতে ধরলো, তখন ভয়ে পরিবাণু কাঁদতে শুরু করলো। পরিবাণুর পাটা লেগে চায়ের বাটিতে পড়ে গেল। হ্যাঁ, মীর আলির আর চা খাওয়া হলো না। নীলগঞ্জ গ্রামে ছোটাছুটি শুরু হয়ে গেল। দ্বিতীয় একটা সৈন্যদল এসে ঢুকলো।
নীলগঞ্জ গ্রাম মানে এই শব্দে, গুলির শব্দে নীলগঞ্জ গ্রাম এখন ভয়ে সবাই ছোটাছুটি শুরু করে দিল। দ্বিতীয় আরও একটি সৈন্যদল ঢুকে পড়ল। তারা ঢুকলো মার্চ করে মানে একসঙ্গে, হ্যাঁ, সবাই গর্বিত ভঙ্গিতে। তাদের সঙ্গে আছে 40 জন রাজাকারের একটি দল। হ্যাঁ, তারা তো আছেই আছে এবং রাজাকারের দলও আছে। তালে তালে পা ফেলার একটা প্রাণান্ত চেষ্টা করছে তারা। দলটি অনেক দূর থেকে এসেছে, তাদের চোখে মুখে ক্লান্তি, হয়তো সারা রাত ধরেই হাঁটছে, কোথাও বিশ্রাম করেনি। তাহলে কি হলো, এই যে নীলগঞ্জ গ্রাম, আমরা কিন্তু উপন্যাসটিতে নীলগঞ্জ গ্রাম নিয়েই পড়ছি। তো এইখানে হচ্ছে নীলগঞ্জ গ্রামে ছোটাছুটি শুরু হয়ে গেল, কেননা সেখানে সৈন্যদল ঢুকে পড়েছে এবং তারা এমনভাবে ঢুকতেছে মার্চ করে। হুম, তারা মার্চ করে ঢুকতেছে, আর সাথে কি আছে, একদল রাজাকারও আছে। রাজাকারের সঙ্গে তারা সারা রাত ধরে হাঁটছে, মনে হচ্ছে তাদের কোনো ক্লান্তি চোখ মুখে অনেক ক্লান্তি তাদের। বদিউজ্জামান হন হন করে হাঁটছিল। হাঁটা না বলে একে দৌড়ানো বলাই ঠিক হবে। কয়েকদিন বৃষ্টি না হওয়ায় রাস্তাঘাট শুকনা, দ্রুত হাঁটতে কষ্ট হচ্ছে না। এই তার একমাত্র চেষ্টা, কত তাড়াতাড়ি মধুবন বাজারে গিয়ে পৌঁছানো যায়। মানে এই অবস্থা দেখে এত দ্রুত হাঁটতেছে, মনে হচ্ছে যে দৌড়ে দৌড়ে যাচ্ছে কোথায়। অর্থাৎ কাদা ছিল না রাস্তায়, তো এই জন্য সে দৌড়ানোর মতো করে খুব জোরে হাঁটতেছে যাতে মধুবন বাজারে গিয়ে পৌঁছানো যায়। কেননা মধুবনে তার দোকান আছে, হ্যাঁ, দোকানকে রক্ষা করতে হবে। মাঝামাঝি পথে সে মত বদলালো, ফিরে চলল নীলগঞ্জের দিকে। আর গেল না নীলগঞ্জের দিকে ফিরে এসো, যা হবার হোক। এ সময় বাড়ি ছেড়ে বের হওয়া ঠিক হবে না। মানে নীলগঞ্জের যে অবস্থা, এ সময় যদি আমি বাড়িতে না থাকি তো এটা ভালো হবে না, বাড়িতেই থাকি। হ্যাঁ, এই ভেবে সে বাড়ি চলে এলো। বাড়ি চলে আসতে ধরলো। জংলা মাঠের কাছাকাছি আসতে সে দ্বিতীয় মিলিটারির দলটি দেখতে পেল। যে মিলিটারির দলটি ঢুকলো কেবলমাত্র, সেই মিলিটারির দলটিকে সে দেখতে পেল। ওরা আসছে উত্তর দিক থেকে। বদিউজ্জামান ঊর্ধ্বশ্বাসে ছুটল জংলা মাঠের দিকে। তাদেরকে দেখলে খুব জোরে ছুট দিল, হ্যাঁ, দৌড় দিল জংলা মাঠের দিকে। আমরা জংলা মাঠ তো পড়েছি ইয়েতে। হুমড়ি খেয়ে পড়ল নিচু একটা গর্তে। সেখানে এক কোমর পানি, তাকে কেউ সম্ভবত দেখতে পায়নি। বদিউজ্জামান এক কোমর পানিতে ঘণ্টাখানেক বসে রইল। মিলিটারিদের এই সময়ের মধ্যে চলে যাওয়ার কথা, কিন্তু এরা যাচ্ছে না কেন? কিছুক্ষণ পর খুব কাছেই ওদের কথাবার্তা শোনা যেতে লাগলো। এর মানে কি? অর্থাৎ এখানে বদিউজ্জামান যখন বুঝতে পারলো যে ওরা এদিকেই আসতেছে উত্তর দিক দিয়ে, তখন সে কি করলো, দৌড়ে জংলা মাঠের এক দিঘিতে পড়ে গেল, গর্তে পড়ে গেল, যেখানে কোমর পর্যন্ত জল ছিল, পানি ছিল। তো এখানে ঘণ্টাখানেকের মতো অপেক্ষা করার পরেও তারা যাচ্ছে না, বরঞ্চ কি হলো যে তাদের কিছু দূরে তাদের কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, এখন সে মানেটা নিজেকে প্রশ্ন করতেছে, এর মানে কি, এত কাছাকাছি তাদের গলা শোনা যাচ্ছে কেন? বদিউজ্জামান মাথা নিচু করে দেখতে চেষ্টা করলো, চোখের ভুল কি না কে জানে। তার মনে হলো মিলিটারিরা জংলা মাঠকে ঘিরে বসে আছে। এবার একটু ভয় লাগতেছে তাকে, যে মিলিটারিগণ আবার জংলা মাঠে বসে আছে নাকি, আমি তো জংলা মাঠের এক ইয়েতে পড়ে গেছি, গর্তে পড়ে আছি। হ্যাঁ, বদিউজ্জামান গলা পর্যন্ত পানিতে ডুবিয়ে একটা মোটা ঝোপের আড়ালে মাথা ঢেকে রাখলো। যখন সে কথাগুলো শুনতে পেল তাদের, তখন সে আরও কী করলো, সে হাঁটু পর্যন্ত কমর ছিল, কিন্তু নিজেকে, হাঁটু পর্যন্ত পানি ছিল, কিন্তু এবার কি করলো, নিজেকে আহ, মানে লুকিয়ে রাখার জন্য সে মাথা পর্যন্ত ঢেকে রাখলো। হ্যাঁ, ঢেকে রাখলো। মাথার উপর ঝাঁ করছে রোদ, কিন্তু পানি বেশ ঠান্ডা। বদিউজ্জামানের শীত শীত করতে লাগলো, অনেকক্ষণ থেকে আসে পানিতে, তো এখন শীত 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 করতে লাগলো। যেখানে কোমর থেকে পানি ছিল সেখানে সে এখন কোথায়, মাথাটি ঢাকার জন্য সে একদম পানিতে ডুবে থাকার মতো অবস্থা, গলা পর্যন্ত ডুবলো, শুধু মাথাটি ভাসিয়ে রেখেছে মোর্তা গাছের আড়াল করে। আচ্ছা, পানি তো ঠান্ডা, কিন্তু রোদ আছে উপরে। বদিউজ্জামানের এখন ঠান্ডা লাগতে শুরু করেছে। কতক্ষণ বসে থাকতে হবে, গা কুটকুট করছে, মানে অপরিষ্কার জল ছিল তো, শরীর এখন কামড়াচ্ছে ওই জল, মানে ওই পানির ইয়েতে অপরিষ্কার পানিগুলো ছিল, সেই পানিগুলোতে কুটকুট করে কামড়াচ্ছে। সবুজ রঙের একটা গিরগিটি তার চোখে চোখ বড় বড় করে তাকে দেখছে। সবুজ রঙের একটা গিরগিটি,
হ্যাঁ, দেখছে বদিউজ্জামান হাত ইশারা করে তাকে সরে যেতে বলল। মানে সে ভয়ও পাচ্ছে গিরগিটিটাকে, হাত ইশারা করে সরে যেতে বলল। রোদ বাড়ছে, ক্রমেই বাড়ছে, পচা গন্ধ আসছে পানি থেকে, পাট পচানোর গন্ধের মতো গন্ধ। গিরগিটিটা পায়ে পায়ে এগিয়ে আসছে। বদিউজ্জামান মৃদু স্বরে বলল, যা হুস। মানে এখানে বদিউজ্জামান কি করলো, যে ক্রমে ক্রমে গন্ধগুলো বাড়ছে, যতই রোদ বাড়তেছে এই গন্ধ পচা আরও বেশি বাড়তেছে। আরও যে গিরগিটিটা ওখানে ছিল সেই গিরগিটিটা আবার তার দিকে আবার এগিয়ে আসছে। হ্যাঁ, বদিউজ্জামান যতই তাকে যা হুস হুস করতে লাগলো, ও নড়ছেও না, সরছেও না। আর তখন ওই নীলগঞ্জের দিক থেকে ঝাঁকে ঝাঁকে গুলির শব্দ আসতে লাগলো। কি ব্যাপার? হুম মানে যে সময় সে মোর্তা গাছের ইয়ে দিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করলো, ঠিক সেই সময় কি হলো, সেখান থেকে নীলগঞ্জের ইয়ের থেকে শব্দ আসতে লাগলো গুলির, ঝাঁকে ঝাঁকে। জয়নাল মিয়া তার দলবল নিয়ে দীর্ঘ সময় ছাতিম গাছের নিচে অপেক্ষা করলো। সেই জয়নাল মিয়া যখন ওই স্যারকে ধরে নিয়ে রাখলো, স্যারকে যে রেখে দিল, তখন থেকে ছাতিম গাছের নিচে যে বসে থাকলো, তখন থেকেই অপেক্ষা করতেছে আজিজ মাস্টারের অপেক্ষায়। আজিজ মাস্টার ফিরে এলো না। কতক্ষণ এভাবে বসে থাকা যায়? রাসমোহন কয়েকবার বাঁশঝোপের আড়াল থেকে উঁকি দিয়ে দেখে এসেছে। আজিজ মাস্টার চেয়ারে বসে কথাবার্তা বলছে, কিন্তু কিছুক্ষণ আগে সে এসে বলল আজিজ মাস্টারকে আর দেখা যাচ্ছে না। এর মানেটা কি? জয়নাল মিয়া বলল, বিষয়টা কি রাসমোহন? রাসমোহন শুকনো মুখে বসে রইল। হ্যাঁ, মানে রাসমোহন ওই স্কুলের কাছাকাছি গিয়ে বারবার একটু করে দেখে এসেছিল, কিন্তু এবার যখন গেল তখন দেখা যাচ্ছে না। মানেটা কি? কি হলো? জয়নাল মাস্টারকে কোথায় রাখলো? হ্যাঁ, মাইরে ফেলছে নাকি? মারলে গুলির শব্দ হইতো, গুলি তো হয় নাই। তাও ঠিক। জয়নাল মিয়া মতি মিয়ার কাছ থেকে একটা বিড়ি নিয়ে ধরালো। মানে এই যে বিড়ি বিড়ি নিয়ে ধরালো, তার সিগারেট শেষ হয়ে গেছে। আর তখন মতি মিয়ার পাগল শালা নিজামকে আসতে দেখা গেল। তার মুখে হাসি। পাগলামির অন্য কোনো লক্ষণ নেই। মতি মিয়া ধমকে উঠল, কই গেছিলে? ওই যে নিজাম যে শালা ছিল মতি মিয়ার, তাকে হ্যাঁ ধমকে বসিয়ে দিল যে কই গেছিলে। আচ্ছা, নিজামের হাসি আকর্ণ বিস্তীর্ণ হলো। ঠিক তখন গুলি ছুটতে ছুটতে মিলিটারি ও রাজাকারের দ্বিতীয় দলটি গ্রামে উঠে এলো। জয়নাল মিয়া ঊর্ধ্বশ্বাসে দৌড়ালো দক্ষিণ দিকে। বাকিরাও তাকে অনুসরণ করলো। নিজাম শুধু মুখটা হাসি করে দাঁড়িয়ে রইল। সমস্ত ব্যাপারটিতে সে বড় মজা পাচ্ছে, কারণ সে তো বুঝতে পারছে না আসলে ব্যাপারটি গ্রামে কি ব্যাপার হলো। নিজাম তো সে পাগল মানুষ, তার তো বোঝার ক্ষমতা তত নেই। কিন্তু এখানে যারা ওখানে দলটি ছিল ছাতিম গাছের নিচে, জয়নাল মিয়া যেদিকে দৌড় মারল সেদিকে বাকিরা সবাই দৌড়াইলো। হ্যাঁ, আচ্ছা শিক্ষার্থীগণ, এখানে ৭ পর্ব শেষ হইল। আমরা এখন আলোচনা করব পর্ব ৮। ইমাম সাহেব এক সময় বললেন, দোয়া ইউনুসটা দমে দমে পড়েন মাস্টার সাহেব। আজিজ মাস্টার তাকালো তার দিকে। তাকানোর ভঙ্গিতে মনে হয় সে কিছুই বুঝতে পারতেছে না। গত ৩ ঘন্টা যাবৎ এই দুটি মানুষ একসঙ্গে আছে। এই ৩ ঘন্টায় তাদের কথাবার্তা বিশেষ কিছু হয় নাই। আজিজ মাস্টার তার পায়জামা ভিজিয়ে ফেলার পর থেকে কেমন অন্যরকম হয়ে গেছে, কোনো কিছুতেই মন দিতে পারছে না। মানে ওই যে আজিজ মাস্টার যে প্রস্রাবের চাপে কি হলো, সে প্রস্রাব প্যান্ট যে ভিজিয়ে ফেললো, তখন থেকে আর তাদের মধ্যে বিশেষ একটা কথাবার্তা হয় নাই। ইমাম সাহেব এবং আজিজ মাস্টার এক রুমে আছে, কিন্তু কথাবার্তা তেমন কিছু হয় নাই। হ্যাঁ, তো এখানে আচ্ছা, কথাবার্তা একদম হয় নাই তাও ঠিক নয়, অল্প হয়েছে, সেটা হচ্ছে এরকম। হজরত ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে এই দোয়া পড়তেন। এর এর মর্তবাই অন্য, অর্থাৎ এখানে হচ্ছে গুণ। হ্যাঁ, এই দোয়ার গুণটাই অন্য। দোয়াটা জানেন? আজিজ মাস্টার মাথা নাড়ল, সে জানে, কিন্তু ইমাম সাহেবের মনে হলো সে কিছুই পড়ছে টরছে না, বসে আছে নির্বোধের মতো। মানে এখানে আজিজ মাস্টার মানে খুব চিন্তিত যে এখানে আমাদেরকে নিয়ে কি করবে। হ্যাঁ, কেন ধরে রাখলো, আমরা তো কিছুই জানি না।
এখানে ইমাম সাহেব তার মধ্যে এই প্রস্তাবগুলো দিতেছে আর কি। আচ্ছা, মাস্টার সাহেব, জি, আমাদের সামনে খুব বড় বিপদ। কেন, বুঝতে পারছেন না? না, এরা কি জন্যে আসছে সেটা বলেছে? হ্যাঁ, হুম, তবু বুঝতে পারছেন না? না, মানে মাস্টার সাহেব বলতেছেন যে না, আমি কিছু বুঝতে পারতেছি না। ইমাম সাহেব চুপ করে গেলেন। আজিজ মাস্টার খোলা দরজা গিয়ে বাহিরে তাকিয়ে রইল। এখান থেকে সৈন্যদলের একটা অংশ দেখা যায়। কয়েকজনকে দেখা যাচ্ছে কাগজের একটা বল বানিয়ে ছুঁড়ে ছুঁড়ে মারছে এবং ক্রমাগত হাসছে। কাগজের একটা বল ছুঁড়ে মারার মধ্যে এত আনন্দের কী আছে কে জানে। মানে আজিজ মাস্টার খোলা দরজা দিয়ে বাহিরে তাকিয়ে দেখে কয়েকজন কি করতেছে, যে সৈন্যদলগুলো ছিল তাদের কয়েকজন একটা কাগজের বল বানিয়ে ছুঁড়াছুড়ি করতেছে। তো এখানে আজিজ মাস্টার চিন্তা করতেছে এখানে আনন্দের কি হলো। কারণ তারা তো খুব নিরানন্দে আছে, তাই বলে কি মানুষ আনন্দ করবে না? আচ্ছা, স্কুল ঘরটি টিনের, রোদে টিন তেতে উঠেছে। তেতে মানে খুব গরম হয়ে গেছে রোদে। ঘরের ভেতর অসহ্য গরম। আজিজ মাস্টারের পানির তৃষ্ণা পেয়ে গেল। শুধু তৃষ্ণা নয়, ক্ষুধাও বোধ হচ্ছে। বেলা অনেক হয়েছে, ক্ষুধা হওয়ার কথা। অন্য সময় এত দেরি হলে মালা খোঁজ নিত, মামা ভাত বাড়ছে আসেন বলেই সে চলে যেত না। দরজা ধরে একে একে বেঁকে দাঁড়াতো, যেন সঙ্গে করে নিয়ে যাবে। এখানে যখন খিদে পেয়েছে মালার কথা মনে পড়েছে। কারণ কি, মালা তার একটু হলেও মনের মধ্যে গেঁথে গেছে। তো এখানে তিনি যার বাড়িতে থাকেন তার মেয়ে হচ্ছে মালা। হ্যাঁ, তো ওই মালা কি করতো, মাঝে মাঝেই তাকে ভাত ভাত খাইতে ডাকতো। হ্যাঁ, তো তার কথা মনে পড়ছে এখানে। খিদে লেগেছে, কারণ খিদের কারণে সে মালার কথা মনে পড়েছে। তো মালা কি করতো, মানে তাকে ডাকার পরে আবার একদম যে চলে যেত না। হ্যাঁ, না গিয়ে কী হতো, এঁকে বেঁকে দাঁড়াতো, একটু দাঁড়িয়ে থাকতো। মনে হইতো যে তাকে বোধহয় সঙ্গে নিয়ে যাবে ভাত খাওয়ানোর জন্য। গতবার ময়মনসিংহ থেকে মালার জন্য একটা আয়না কিনেছিল আজিজ মাস্টার। খুব বাহারি জিনিস, দুটো আয়না পাশাপাশি, একটা সাধারণ আয়না, অন্যটি অন্যরকম। সেটায় মুখ অনেক বড় দেখা যায়, মানে যেটা অন্যরকম আয়না ছিল সেটা অনেক বড় দেখা যায়। আয়নাটা কিনেছিল মালার জন্য। হ্যাঁ, কিন্তু একটা ছিল সাধারণ, একটা ছিল অন্যরকম। আয়নাটা দেওয়া ঠিক হবে কি না তা নিয়ে আজিজ মাস্টার প্রায় সপ্তাহখানেক ভাবলো। কেউ কিছু মনে করে বসতে পারে তাহলে খুব লজ্জার ব্যাপার হবে। না, যদি আমি মালাকে আয়নাটা দেই, কেউ যদি জানতে পারে তাহলে তো এটা লজ্জার বিষয় হয়ে যাবে। সে শিক্ষক মানুষ, হ্যাঁ, তখন একটা কেমন হবে। এখনও দেওয়া হয়ে ওঠেনি। কেউ কিছু মনে করলো না। মালা অভিভূত হয়ে পড়ল। একটা আয়না মুখ বড় দেখায় কেন, এ প্রশ্ন কয়েকবার করা হলো। মালাকে আয়নাটি দিয়ে দিয়েছে। এমনকি মালার মা একদিন পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করে ফেলল, মুখ বড় দেখালে কী লাভ? আজিজ মাস্টার লাজুক স্বরে বলেছিল, সাজগোজের সুবিধা হয় ভাবি। হ্যাঁ, মালার মাকে তো ভাবি করে ডাকে। তো মালার মাকে প্রশ্নের উত্তর দিল যে সাজগোজ করতে সুবিধা হয়, বড় দেখালে কি হয়, মুখটা বড় দেখালে সব কিছু ফুটে উঠে ভালো, আর সাজগোজের সুবিধা হয়। কী সুবিধে সেটি আর ব্যাখ্যা করতে পারেনি, কারণ এটা আজিজ মাস্টারেরও জানা ছিল না। ইমাম সাহেব নড়ে চড়ে বসলেন। মাস্টার সাহেব বলেন, জোহর নামাজের ওয়াক্ত হইছে না? জানি না, নামাজটা পড়ার দরকার। বের হয়ে ওদের কাছে পানি চাবো? উজু নাই আমার। দেখেন, আপনি চিন্তা করেন। আজিজ মাস্টার বলতেছে, আপনি চিন্তা করে দেখেন পানি চাবেন কি না। আপনি তো আর নামাজ পড়তে পারবেন না, আপনার শরীর নাপাক, গোসল লাগবে। প্রস্রাব করে দিয়েছেন তো, ওই যে তখন প্রস্রাব করে দিয়েছে প্যান্টে। তো আপনার শরীর তো নাপাক, আপনি তো আর নামাজ পড়তে পারবেন না। আজিজ মাস্টার জবাব দিল না। ইজি চেয়ারটিতে চোখ বন্ধ করে হেলান দিয়ে পড়ে রইল। ইজি চেয়ারটি নীলু সেনের, শুয়ে থাকতে বড় আরাম। মাস্টার সাহেব, পানি চাইব নাকি? আপনার ইচ্ছে হলে চান। মাস্টার সাহেব উত্তর দিলেন যে আপনার যদি ইচ্ছে হয় আপনি চান, এর মধ্যে তো দোষের কিছু নেই, এরাও মুসলমান। নামাজের পানি চাইলে এরা খুশি হবে, পাক্কা মুসলমান, এরা খুব
এরা খুব পাক্কা মুসলমানদের এরা খুব পেয়ার করে, পেয়ার মানে ভালোবাসে। এরাও তো সাচ্চা মুসলমান, যান না গিয়ে চান, ভয় লাগে, ভয়ের কি আছে। ইমাম সাহেব নড়েন না, জড়সড় হয়ে চেয়ারে বসে থাকেন। চোখ বন্ধ করে ইজি চেয়ারে শুয়ে থাকতে থাকতে আজিজ মাস্টার ঝিমুনি আসে। এতক্ষণ থেকে যে চোখ বন্ধ করে আসে, তো এখানে ঝিমুনি এসে গেল। ঝিমুতে ঝিমুতে এক সময় ঘুমিয়ে পড়ে। এর মধ্যেই ছাড়া ছাড়া বেশ কয়েকটি স্বপ্ন দেখে। ঘুমের মধ্যেই বুঝতে পারে ওগুলো স্বপ্ন, তবুও তার ভালো লাগে। মানে এমন একটা সময় চলছে, এই যুদ্ধের সময় আজিজ মাস্টারের যে সময়গুলোতে স্বপ্ন দেখতেই ভালো লাগে। হ্যাঁ, ওই মালাকে নিয়ে স্বপ্ন সব। হ্যাঁ, একবার তো দেখলো সে আয়না এনে দিয়েছিল। তো এরকম স্বপ্ন দেখতে তাকে খুবই ভালো লাগে। কিন্তু সময়টা বড় খারাপ ছিল। সময়টা ছিল কি, যুদ্ধের টাইম। ইমাম সাহেব বিরক্ত মুখে তাকিয়ে থাকেন তার দিকে। কেমন মানুষ ঘুমিয়ে পড়েছে। মৃদু স্বরে ডাকেন, এই যে মাস্টার সাহেব। এই আজিজ মাস্টার নড়ে চড়ে, কিন্তু তার ঘুম ভাঙে না। নীলু সেন গত রাতে এক পলকের জন্য ঘুমাতে পারেনি। দোতলার যে ঘরটিতে তার বিছানা, সে ঘরের বারান্দায় গড়াগড়ি করছে নীলু সেনের বোনপো হচ্ছে বোনের ছেলে। বলাই চোখ বড় বড় করে মামার অবস্থা দেখছে। রাত 2টোর দিকে বলাই ঠিক করলো মামার জন্য ডাক্তার আনতে সরাইল বাজারে যাবে। হ্যাঁ, এখানে মামা অসুস্থ, মামার জন্য কি করতে যাবে, ডাক্তার আনতে যাবে। কে হচ্ছে, বলাই। হ্যাঁ, পথঘাট এখন এখন শুকনো, বদিউজ্জামানের সাইকেল নিয়ে যাওয়া যাবে। নীলু সেন হাঁপাতে হাঁপাতে বললেন, এতক্ষণ বাঁচব না রে বলাই, এতক্ষণ বাঁচব না। বলাইয়ের তাতে ধারণা হলো এত কষ্ট সহ্য করতে কেউ দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে না, থাকা উচিত নয়। তার মানে এখানে নীলু সেন খুব অসুস্থ, বলাইকে আর কোথাও যাইতে দেয় না যদি সে মারা যায়, এজন্য বলাই তার কাছেই থেকে গেল। হ্যাঁ, বলাই আর ডাক্তার আনতে গেল না। বলাইও ভেবেছিল যে এতক্ষণ হয়তো মামা আর বাঁচবে না। ব্যথাটা কোথায়, তল পেটে। বলাই দ্বিতীয় প্রশ্নের সময় পেল না। নীলু সেনের মুখে দিয়ে গাজলা বেরোতে লাগলো। মানে নীলু সেনের মুখ দিয়ে এক ধরনের মানে কি বের হয়, গাজলা, অর্থাৎ হচ্ছে যেগুলোকে বলা হয় ফেনা ফেনা। হ্যাঁ, সময় শেষ হয়েছে বোধহয়। এত বড় বাড়িতে 2টি মাত্র প্রাণী। বলাইয়ের ভয় করতে লাগলো, কি সর্বনাশে, কি বিপদ। হ্যাঁ, মামা, গ্রামের 2-1 মানুষের ডাক দিয়ে আনি, তুই নড়িস না, আমার সময় শেষ। এখানে যেহেতু শুধুমাত্র নীলু সেন আর বলাইয়ের একটু ভয় করতে লাগলো, মামার যদি কিছু হয়ে যায় তখন আমি কি করব। মামা এখান থেকে তো নড়তেই দিচ্ছে না। তো হ্যাঁ, নড়িস না, আমার সময় শেষ। বলাই মামার হাত ধরে বসে রইল। তার কাছে মনে হলো মামার গা হাত পা ঠান্ডা হয়ে আসছে। বলাই ঘামতে লাগলো, কিন্তু শেষ রাত্রে হঠাৎ ব্যথা কমে গেল। নীলু সেন শান্ত স্বরে বলল, ব্যথা নাই বলাই, ঠান্ডা পানি দে 1 গ্লাস। হ্যাঁ, শেষ রাতের দিকে সাধারণত যে কোনো রোগ দেখা যায় রাত্রে বেশি হয়। হ্যাঁ, তো রাতে তার রোগটা বেশি হয়েছিল, কিন্তু শেষ রাতের দিকে রোগটা কমে গেছে। তো এখন সে ইচ্ছা করলো যে 1 গ্লাস ঠান্ডা পানি খাবো। তো বলাইয়ের কাছে ঠান্ডা পানি চাইলো। বলাই পানি আনতে দেখে মামা মেঝেতে ঘুমিয়ে পড়েছে। নিশ্চিন্তে আরামে ঘুম, বড় মায়া লেগে দেখে। পানি আনতে আনতে দেখে মামার শরীর তো খুব দুর্বল হয়ে গেছে। আনতে আনতেই দেখে মামা কি হয়েছে, ঘুমিয়ে গেছে। গ্রামে মিলিটারি আসার এত বড় একটা খবরেও বলাই তার ঘুম ভাঙালো না। আহা, বেচারা ঘুমাক, অর্থাৎ মামা খুব অসুস্থ ছিল, এখন মামা ঘুমাক। হ্যাঁ, মিলিটারি আসছে তো আসুক। নীলু সেনের ঘুম ভাঙালো মিলিটারিরা। এবার বলাই তো ঘুম ভাঙালো না, মিলিটারি এসে ঘুম ভাঙালো। ডাকাডাকি হইচই শুনে নীলু সেন দোতলার জানালা দিয়ে মুখ বের করলো। কি ব্যাপার? নীল শার্ট পরা একটি লোক বলল, আপনার নাম কি নীলু? নীলু সেন? আগে। আপনার বাড়িতে আর কে আছে? বলাই। আমার বোনপো বলাই। আপনারা কে? বলাইকে নিচে নিয়ে নেমে আসেন। হ্যাঁ, তো বলাইকে সহ যে নীল শার্ট পরা লোকটি ছিল, সেই লোকটি কি বলল, যে বলাইকে নিয়ে আসেন।
নীলু সেন বলাইকে কোথাও খুঁজে পেলেন না। গায়ে একটা পাতলা সুজনি চড়িয়ে নিচে নেমে এলেন। ভারী দরজা খুলতে সময় লাগলো। বাইরে থেকে অসহিষ্ণু কণ্ঠে কে যেন বলল, এত সময় লাগছে কেন? নীলু সেন এবার একটা পাতলা কাপড় জড়িয়ে, যেহেতু সে শরীর অসুস্থ ছিল, দরজাটা ভারী ছিল, সময় লাগলো খুলতে। হ্যাঁ, অসহিষ্ণু কণ্ঠে বলল, এত সময় লাগছে কেন? নীলু সেন কিছুতেই বুঝতে পারছে না, তার ঘুমের ঘোর বোধ হয় ভালো মতো কাটেনি। সে দরজা খুলতে বিনীত ভঙ্গিতে বলল, আদাব। তার কথা শেষ হবার আগেই 4-5টা গুলির শব্দ হলো। মানে নীলু সেন মানে কথা শেষই করতে পারল না, তৎক্ষণাৎ 4-5টা গুলির শব্দ হয়ে গেল। হ্যাঁ, নীলু সেন কাঁধ হয়ে পড়ে গেলেন দরজার পাশে। হ্যাঁ, এই 4-5টা গুলি যদি কারো শরীরে লাগে, সে কি আরও বাঁচতে পারে? কোনো চিৎকার না, নিঃশব্দ মৃত্যু। নীল শার্ট পরা লোকটি ডাকলো, বলাই বলাই বলাই। হ্যাঁ, তো শিক্ষার্থীগণ, আজকে 8 পর্ব শেষ করলাম। এখান থেকে উপন্যাসটি এখান থেকে রেখে দিলাম। পরবর্তীতে ক্লাস আমরা 9 পর্ব থেকে শুরু করব। তো তোমরা অবশ্যই, আমি এই উপন্যাসটি আলোচনা করেছি, এখানে যেমন সহজ সরল ভাষায় আছে, 2-1টি যদি কঠিন শব্দ থাকেও আমি ভেঙে দিতে চেষ্টা করেছি। তো তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আমি চেষ্টা করেছি যাতে তোমরা বুঝতে পারো। হ্যাঁ, তো আমার পর্বগুলো দেখে নিবে এবং আমি এর আগেও বলেছিলাম যে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের সাহায্যের খুব দরকার। এজন্য তোমরা চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দিও।